নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কাঁথিতে হাইড্রেন থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের তরফ থেকে। নিম্নচাপের জেরে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা, সতর্কতা জারি উপকূলবর্তী এলাকায়, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। রাতভর টানা বৃষ্টি, ক্ষতি হতে পারে ধান ও সবজি, চিন্তায় চাষিরা। হেরিয়ায় ছাত্রী মৃত্যুর জের অব্যাহত, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ, পলাতক ছাত্রীর প্রেমিক ও তার পরিবার। ভগবানপুরে বাজি বিস্ফোরণের জেরে আহতদের মধ্যে মৃত 2, আতঙ্কের পরিবেশ গোটা এলাকায়। দলের সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান পরিবহন মন্ত্রীর, হলদিয়ার জনসভায় উপস্থিত দোলা সেনও। হলদিয়ায় প্রতিবন্ধীদের নিয়ে ভোট দেওয়ার প্রশিক্ষণ শিবির, অংশগ্রহণে 100 প্রতিবন্ধী ভোটার। খড়গপুর আইআইটি তৈরি করছে সেন্টার অফ এক্সিলেন্সি, উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। কৃষি কথায় আজ দেখুন ভিক্টোরিয়ার রেশিনা পাতা চাষ করে সফল এক চাষি শোনালেন অভিজ্ঞতার কথা। আসছে বিস্তারিত খবরে। এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কাঁথিতে। মৃতের নাম হাদু খান। শুক্রবার বিকেলে বাজার যাওয়ার নাম করে তিনি বেরিয়েছিলেন, তারপর থেকেই তিনি নিখোঁজ। এই নিখোঁজ ব্যক্তির দেহ একটি হাইড্রেন থেকে উদ্ধার করা হয়েছে। খুনের অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফ থেকে। এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কাঁথিতে। জানা গিয়েছে, কাঁথি থানার সরস্বতী গ্রামে হাইড্রেন থেকে ওই মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃতের নাম হাদু খান, বয়স আনুমানিক 55, বাড়ি পাশের গ্রাম বাসন্তিয়াতে। পরিবার সূত্রের খবর, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাজারে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন ওই ব্যক্তি, কিন্তু বহুক্ষণ কেটে গেলেও তিনি বাড়ি ফেরেননি। মৃত হাদু খান নার্সারিতে চারাগাছ বিক্রেতার কাজ করতেন। বাড়ির লোকের অভিযোগ, হাদু খান বাড়ি থেকে 50,000 টাকা নিয়ে বেরিয়েছিলেন, সেই টাকার জন্যই তাকে হত্যা করা হয়েছে। খুন করার পর আততায়ীরা মৃতদেহটিকে হাইড্রেনে ফেলে চম্পট দেয় বলে অভিযোগ। আনতে যান 5:30টার সময়, আমাদের খবর পেয়ে 8টার সময় যখন বাড়ি না ফেরে, তারপরে আমরা চারিদিকে 7-8 লোক নিয়ে খোঁজাখুঁজি করি। যেখানে লাশ পড়েছে এখানে আমরা অনেক তদন্ত করেছি, লাইট টর্চ দিয়ে দেখলাম কোনো কিছু নেই। সকালবেলা উঠে আবার 8টার দিকে আমরা খবর পেলাম এখানে সাইকেলটা পড়ে আছে আর আছে, এই পর্যন্ত আমরা জেনে মনে হচ্ছে মারা হয়েছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝড় এবং টানা বৃষ্টি। আগামী 2 দিন আবহাওয়া এমনই থাকবে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দীঘা, মন্দারমণি, তাজপুর বিভিন্ন উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে রয়েছে নিষেধাজ্ঞা। ধেয়ে আসছে নিম্নচাপ, সমুদ্র উপকূলে সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। ক্রমশ শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ। তার জেরেই রাজ্যের সমস্ত উপকূল এলাকাগুলিতে শুরু হয়েছে ঝড় ও বৃষ্টি। স্নান করতে এসেছিলাম, কিন্তু এই বৃষ্টি আর সমুদ্রের ঢেউয়ের জন্য হচ্ছে না। এখন এই উথাল ঢেউ আমাদের হবে না আর আজকে। কোথা থেকে আসছো ভাই? আগরবাড়ি। সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ, সেই সাথে বেশ কিছু জায়গায় টানা বৃষ্টিও হচ্ছে। আগামী 2 দিন এই ধরনের আবহাওয়া থাকার পূর্বাভাস জানিয়েছেন হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব বেশি থাকবে। আবহাওয়া দপ্তরের এই ধরনের ঘোষণার পর জেলার উপকূল এলাকা, দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী যে কোনো সময় সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস আসতে পারে ও সমুদ্র উত্তাল হতে পারে। দীঘা, তাজপুর, মন্দারমণি সহ বিভিন্ন উপকূল এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে পর্যটকদের সতর্ক করে দেওয়া হচ্ছে। পর্যটক ও স্থানীয় মানুষজনদের সমুদ্র উপকূল থেকে সরে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশও জারি করা হয়েছে। কি দেখছেন দীঘা সমুদ্রের ক্ষেত্রে? দীঘার সমুদ্রে যেটা দেখছি, কিন্তু তুলনামূলক ঢেউয়ের এটা অনেক গতিটা অনেক বেশি। আমরা কেউ নামতে পারছি না ভয়ে, এত ঢেউয়ের চাপ।
প্লাস এত বৃষ্টি হচ্ছে যে আমরা কেউ বার হতেও পারছি না। মানে আপনাদের আনন্দটা কতটাই? যতটুকু করার দরকার বা যতটুকু আমরা ভেবে এসেছিলাম ততটা পাচ্ছি না, কারণ আমরা তো বেরোতেই পারছি না বৃষ্টির জন্য, প্লাস এত ঢেউ আমরা লাভতেও পারছি না হয়তো। সেই সাথে মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সেই সাথে কাঁথি মহকুমা দপ্তরে রামনগর 1 এবং 2 নম্বর ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপর্যয় মোকাবিলাকারীদের মোতায়েন রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা থাকছে। আমি এইখানকার লোকালি, আমি একজন ক্যামেরাম্যান। আমরা এই 2-3 দিন হলো এই বিভিন্ন রকমের জঞ্জালের জন্য, বিভিন্ন ঘূর্ণিবাতাস, জলোচ্ছ্বাস, এই কারণে এখানে পর্যটন নেই। আর আমরাই দেখছি কোথাও কেউ কোনো পর্যটন সব গৃহবন্দী হয়ে বসে আছে। বাইরে থেকে যারা এসছে তারা তো কখনো সমুদ্রে আসতে চাইবে, কেউ হয়তো চলে এলো, জলে নেমে গেল, তখন বিপদের সম্ভাবনা বেশি। ওই কারণেই আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প আছি। এখন আপনারা দীঘার উপরে কি দেখছেন? দীঘাতে তো এখন পুরো বলতে গেলে মানুষ শূন্য হয়ে গেছে, মানে সমুদ্র উপকূল। এবার ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। শুক্রবার বিকেল থেকে টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে ধান এবং সবজির চাষ, এমনটাই আশঙ্কা কৃষকদের। সর্বত্রই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। শুক্রবার বিকেল থেকে জেলার সর্বত্র নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে। সারা জেলার সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। দীঘায় আগে থেকেই সতর্কতা জারি ছিল মৎস্যজীবীদের উদ্দেশ্যে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিম্নচাপের জেরে কিছু জায়গায় শুক্রবার রাত থেকেই টানা এক নাগাড়ে বৃষ্টি চলছে। প্রবল বৃষ্টির জেরে ক্ষতি হতে পারে ধান ও সবজি চাষের, এমনটাই আশঙ্কা করছেন কৃষকেরা। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। স্থানীয় যুবকের সাথে প্রেম করার অপরাধে একটি ক্লাবের প্রভাবে অপমানের জেরে আত্মহত্যা করল হেরিয়ার এক ছাত্রী। ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। ঘটনায় অভিযুক্ত প্রেমিক এবং তার পরিবার এখনো পর্যন্ত পলাতক। হেরিয়ায় ছাত্রী মৃত্যুর জের এখনো অব্যাহত। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তালা ঝুলছে মৃত ছাত্রীর প্রেমিকের বাড়িতেও। প্রসঙ্গত উল্লেখ্য, স্থানীয় যুবকের সাথে প্রেম করার অপরাধে একটি ক্লাবের প্রভাবে সালিশি সভা, মারধর ও জরিমানার জেরে অপমানে আত্মহত্যা করেছিল হেরিয়ার বজবজিয়া গ্রামের একাদশ শ্রেণীর এক ছাত্রী। আমি ক্লাস 7 এসে পড়ি। আজকে স্কুল ছুটি হয়েছে কারণ আমাদেরই ক্লাস স্কুলের দিদি একজন সংঘমিত্র পয়রা, যার বাড়ি বজবজাতে, সে নাকি আত্মহত্যা করে মারা গেছে, যার কারণে আমাদের ছুটি হয়ে গেছে। আজকে আমাদের নীরবতা পালনও হয়েছিল। স্যার আমাদের নীরবতা পালন করতে বললেন, আমরাও করলাম। কৃষ্ণনগর মনীন্দ্রনাথ হাই স্কুলে পড়াশোনা করত ওই ছাত্রী। ঘটনার পর স্কুল ছুটি দেওয়া হয়। এদিকে প্রেমিক যুবক তার পরিবার সহ পলাতক। কোন ক্লাসে পড়ো? স্কুল ছুটি কেন? সংঘমিত্র মারা গেছে বলে। কি করে মারা গেল? হাসলে কি মারা গেল, আত্মহত্যা করেছে। আচ্ছা, ও কেমন ছিল? ও খুবই ভালো মেয়ে, সব বন্ধু মিশে মিশতো। ও এরকমই মারা যাবে বলে বুঝতে পারিনি। সমীর মাইতি রিপোর্ট, নিউজ RCBS। কালীপুজোর রাতে ভগবানপুরে বাজি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো আরও একজনের। কালীপুজোর দিন রাত 2:30টায় বাজি ফাটানোর সময় বস্তায় জমিয়ে রাখা বোমাতে কোনোভাবে আগুনের ফুলকি উড়ে এসে এমন দুর্ঘটনা ঘটে। 9 জনের মধ্যে 2 জনের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানোর সময় বাজি বিস্ফোরণে ভগবানপুরের শিলাখালীতে আহত আরও একজনের মৃত্যু হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। মৃত যুবকের নাম অমল মণ্ডল, বয়স 26, বাড়ি স্থানীয় মোহাম্মদপুর গ্রামে। সে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বুধবার তমলুক জেলা হাসপাতালে মারা গিয়েছিল এক কিশোর। তার নাম প্রশান্ত কর, বয়স 14, তারও বাড়ি মোহাম্মদপুর গ্রামে। এখনো
তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অগ্নিদগ্ধ আরও 7 জন। কালী পুজোর দিন রাত 2:30 নাগাদ কালী পুজোর বাজি ফাটানোর সময় বস্তায় জমিয়ে রাখা বোমাতে কোনোভাবে আগুনের ফুলকি উড়ে এসে পড়ে এবং বাজির বস্তায় আগুন লেগে যায়। তারপর এলোপাথারিভাবে ফাটতে থাকে বোমা। তাতেই আহত ও অগ্নিদগ্ধ হয় 4 শিশু সহ মোট 9 জন। পরপর দুদিনে 2 জনের মৃত্যুর খবর আসায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। শুক্রবার হলদিয়ার দুর্গাচকের একটি প্রেক্ষাগৃহে একটি জনসভার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের আইনজীবীর পক্ষ থেকে। দলের সকলকে এক হয়ে আসন্ন উপনির্বাচনে লড়াই করার আহ্বান জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সিপিএম কাউন্সিলর বিমল মাঝি সহ বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। দলের সবাইকে এক হয়ে আসন্ন উপনির্বাচনে লড়াই করার আহ্বান জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সংগঠনের পক্ষ থেকে হলদিয়ার দুর্গাচকের একটি প্রেক্ষাগৃহে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানে আসন্ন লোকসভা উপনির্বাচনে দলের সবাইকে এক হওয়ার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি নেত্রী দোলা সেন, হলদিয়া পৌরসভার পৌরপিতা দেবপ্রসাদ মণ্ডল, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল সহ বিশিষ্টজনেরা। এই দিন হলদিয়ার 7 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর বিমল মাঝি সহ বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। আপনি তো ভালো, দল তো ভালো, আমরা সবাই দিদির ফ্যান, কিন্তু আপনার ওই লোকটি, ওই এলাকার, ওই পাড়া, ওই কারখানার লোকটি বড় খারাপ। আমি আপনাদের বলেছিলাম এটা স্থানীয় স্তরের নির্বাচন নয়, এই নির্বাচনটা বিধানসভার ভোট ছিল, দিদিকে মুখ্যমন্ত্রী করার ভোট ছিল, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করার ভোট ছিল, তৃণমূলকে উন্নয়নের কৃতজ্ঞতার পাশে জড়িয়ে নেওয়ার ভোট ছিল। আপনারা সেদিকে ভুল বুঝেছেন। আমি কথা দিতে পারি, বাবাটি মানুষ সরকার, তৃণমূলের যে নীতি, মমতাদির যে স্বপ্ন ভাবনা, আমার যে কাজের পদ্ধতি, তার বাইরে যদি কেউ যান তাকে তৃণমূল কংগ্রেস কখনো বরদাস্ত করবে না, বিশ্বাস। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। শুক্রবার হলদিয়ায় অনুষ্ঠিত হলো একটি প্রশিক্ষণ শিবির। আসন্ন উপনির্বাচনে প্রতিবন্ধীরা কিভাবে ভোট দেবেন সেই নিয়েই এই শিবির। আসন্ন উপনির্বাচনে কিভাবে প্রতিবন্ধীরা ভোট দেবেন তা নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো হলদিয়ায়। শুক্রবার হলদিয়ার মঞ্জুশ্রীতে প্রশিক্ষণ শিবিরটির আয়োজন করা হয়েছিল। তুমি যে ভোট দিতে পারবে, আজকে প্রশিক্ষণে এসছো, এটা জানতে পেরে তোমার কেমন লেগেছে? ভালো। তো তুমি কি এই প্রথম তালে ভোট দেবে? আমি এই প্রথম ভোট দিচ্ছি। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরের নির্বাচনী আধিকারিকদের উপস্থিতিতে শিবিরটি অনুষ্ঠিত হয়। যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মানে ডিএম এর উদ্যোগে এবং হলদিয়া এসডিও ব্যবস্থাপনায় এখান থেকে আজকের এই পালকিতে যারা মূক ও বধির তারা ট্রেনিংয়ের প্রশিক্ষণ কীভাবে এবং তারা ভোট প্রদান করবেন সেই প্রশিক্ষণ হচ্ছে। প্রথমার্ধে সেটা শেষ হয়েছে। উপস্থিত ছিলেন আমাদের DSW ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, এসডিও সাহেব এসেছিলেন, ইনি অ্যাটেন্ড করেই চলে গিয়েছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ছিলেন ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং ডিসিপিওর প্রতিনিধিগণ। কোন কোন ব্লকের প্রতিনিধি? এটা প্রতিনিধিরা আমাদের দুটো পর্যায়ে হচ্ছে। আমাদের এখানে যেটা হচ্ছে নন্দীগ্রাম 2, মহিষাতল, হলদিয়া ব্লক এবং আমাদের সুতাহাটা ব্লক, এইগুলো এই 4টেই আমাদের এখানে। প্রায় কতজন এসছে? প্রায় প্রথমার্ধে খুব ভালোই উপস্থিতি ছিল। প্রথমার্ধে প্রায় 150 কাছাকাছি উপস্থিতি ছিল। প্রায় 100 জন প্রতিবন্ধী ভোটার এই শিবিরে অংশগ্রহণ করে। এরা তো চোখে দেখতে পায় না, কিভাবে ভোট দিবে, ভোটাধিকার প্রয়োগ করবে, তার জন্য মানে প্রশিক্ষক এসছে। প্রশিক্ষক না দেখতে পেলেও কী পদ্ধতিতে যে ওরা এই যে ভোটটা প্রয়োগ করতে পারবে সেটার জন্য এই দ্বিতীয় যে প্রশিক্ষণ পেয়ে তারা কি খুশি হয়েছে? হ্যাঁ, প্রশিক্ষণ পেয়ে খুশি এবং তারা বলেই করছে কেউ কেউ যে আমাদের ভোটাধিকার আমরা উইদাউট হেল্প অফ এনি আদার্স আমাদের নিজেদের ভোটটা আমরা নিজে দিতে পারবো। এটা একটা গণতান্ত্রিক অধিকার এবং সেই অধিকারকে আমরা প্রয়োগ করতে পারবো। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS।
ছোট এবং মাঝারি শিল্প সংস্থাগুলিকে প্রযুক্তিগতভাবে সাহায্য দিতে উদ্যোগী হলো দেশের ভারী শিল্প মন্ত্রক। খড়গপুর আইআইটির উদ্যোগে শুরু হলো একটি গবেষণা কেন্দ্র, সেন্টার অফ এক্সিলেন্সি অন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ফর হেভি ইন্ডাস্ট্রিজ। এই উদ্যোগে বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দেশের শিল্পক্ষেত্রকে আরও উর্বর করতে নতুন উদ্যোগ নিতে চলেছে খড়গপুর আইআইটি। ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে প্রযুক্তিগত থেকে সাহায্য দিতে উদ্যোগী হলো দেশের ভারী শিল্প মন্ত্রক। পূর্ব ভারতের শিল্পক্ষেত্রকে সাহায্য করতে কেন্দ্রীয় সরকারের সহায়তায় আইআইটিতে তৈরি হচ্ছে বিশেষ গবেষণা কেন্দ্র, সেন্টার অফ এক্সেলেন্সি অন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ফর হেভি ইন্ডাস্ট্রিজ নামে এই কেন্দ্রটি তৈরির কাজ শুরু হচ্ছে সামনের বছরের শুরুতেই। কয়েকদিন আগে যখন আমি দিল্লিতে সেন্টার অফ এক্সেলেন্সের উপরে একটা প্রেজেন্টেশন দেখছিলাম, আমার জয়েন্ট সেক্রেটারি রয়েছেন মিস্টার সাহায়, বাঁদিকে রয়েছেন মিস্টার ভাসওয়ানি ফ্রম সিআইআই। যখন আমি প্রেজেন্টেশনটা দেখছিলাম আমার মনে হয়েছিল যে সেন্টার অফ এক্সেলেন্সগুলো বেশিরভাগটাই ইন্ডিয়ার ম্যাপেতে হয় ওয়েস্টার্ন রিজনে অথবা সাউথে চলে গেছে। আমাদের ইস্টার্ন রিজনে সেন্টার অফ এক্সেলেন্সে আমি কোনো ডট দেখছিলাম না। তো আমার মনে হয়েছিল যে এই ইস্টার্ন রিজনটা কোথাও আমরা একটুখানি নেগলেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু আজকে পুরো ব্যাপারটা যে আমরা মিটিংটা হলো তাতে প্রফেসর চক্রবর্তীর নেতৃত্বে উনি যে পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছিলেন, অনেক ইম্পর্ট্যান্ট আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি টাইম বাউন্ড ম্যানারে, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে একটা মিটিং হওয়ার পরে আমাদের পরের লক্ষ্যটা কী, লক্ষ্যগুলো কী, গোলগুলো কী, কোথায় কোথায় রোড ব্লক আছে, সেগুলো সবসময় মিনিস্ট্রি নিজেদের যেটা ভিশন সেটা যারা কাজ করছে গ্রাউন্ড জিরোতে তাদের উপর চাপিয়ে না দিয়ে তারা যে কাজ করতে গেলে যেখানে যেখানে যা প্রবলেম বা তাদের যে গোল বা ভিশন আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছে। এবং আমরা আশা করছি যে সেন্টার অফ এক্সেলেন্সের যে একটা যে ভয়েড আমরা ইস্টার্ন রিজনটাতে দেখি, সেটা খুব তাড়াতাড়ি আইআইটি খড়গপুরের প্রফেসর চক্রবর্তীর নেতৃত্বে এবং ডিএচআইয়ের সঙ্গে প্রপার কোঅর্ডিনেশনে আমরা এটা করে উঠতে পারবো। এই উদ্যোগ বিষয়ে বৈঠক করলেন কেন্দ্রের ভারী শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়ে শিল্পপতিদের আহ্বান জানিয়েছেন শিল্পক্ষেত্রের বৃদ্ধির জন্য। সেই উদ্যোগে আরও এক বলিষ্ঠ পদক্ষেপ শুরু করলো খড়গপুর আইআইটি, যেখানে বিভিন্ন শিল্পক্ষেত্রে উন্নত প্রযুক্তির সহায়তা দেওয়া হবে। এক রিপ্রেজেন্টেটিভ কথা বলছিলেন, উনি বলছিলেন যে যখন আমাদের কাছে অর্ডার আসে তখন একটা প্রোটোটাইপ বা একটা পার্টিকুলার জিনিস তাদেরকে তারা অর্ডার দেয়, কিন্তু সেই প্রোটোটাইপটা বা সেই অর্ডারটা তৈরি করতে গেলে আমাদের কিছু অ্যাডভান্স মেশিনারি দরকার। আমরা অনেক সময় সেই মেশিনারিগুলো আমাদেরকে কিনতে হয়, সেটা কিনে প্রোটোটাইপটা বানানো হলো, তারপরে দেখা গেল প্রোটোটাইপটা হয়তো যিনি যার কাছে দেওয়ার কথা, যিনি চাইছেন, তিনি সেটা ওকে করলেন না। তো এই ক্ষেত্রে যে ইনভেস্টমেন্টটা আসে সেটা সবসময় তার রিটার্নটা সিকিউরড হয় না। তো যদি সেই সমস্ত এমএসএমই যদি সেন্টার অফ এক্সেলেন্সে এই R&Dটা করার সুযোগ পায়, যেখানে প্রোটোটাইপগুলো তারা নট অনলি বানানোর জন্যে তারা মেশিনারি পাবে, তারা ল্যাব পাবে, বাট অলসো দি এক্সপার্টিজ অফ IIT, which is the most very important light of guiding light. The expertise of IIT to not only have the machineries but also have the expertise to handle the machinery in a scientific and intelligent manner. I think that is the entire goal of the entire endeavor. সেন্টারের যে ফাইন্যান্সেস সেগুলো যাতে আমি পশ্চিমবঙ্গে নিয়ে আসতে পারি, এটাই আমাদের গোল। এবং যেটা আমাদের জয়েন্ট সেক্রেটারি মিস্টার সাহায় বললেন যে 80% ডিপার্টমেন্ট অফ হেভি ইন্ডাস্ট্রিজ থেকে অনুদান আছে। তো এটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি, যদি আমাদের দেশের বাকি জায়গাতে এগুলো ইউটিলাইজ করা যেতে পারে, করা হয়ে থাকে, তাহলে ইস্টে কেন নয়? এখানেও অনেক এমএসএমইজ আছে যাদের ওই দে নিড দের R&D, দে নিড দের এক্সপার্টিজ টু এনহ্যান্স দেমসেলস। তারা যত নিজেদেরকে এনহ্যান্স করতে পারবে, ইট উইল জেনারেট মোর এমপ্লয়মেন্ট। যেটা উনি বললেন, দ্য টার্গেট ইজ টু ট্রেবল দি এন্টায়ার ডাইনামিক্স অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোডাকশন। সো সেন্টারের এই যে সমস্ত স্কিমগুলো অনেক সময় থাকে, কিন্তু ছোট ছোট ব্যবসা বা এমএসএমই যারা আছে তারা হয়তো এগুলো সম্বন্ধে অবগতই না, তারা জানেই না যে একটা এতে মাত্র 20% তাদের কন্ট্রিবিউশন, 80% গভর্নমেন্ট থেকে আসতে পারে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS এ দেখুন কৃষি কথা।
ভিক্টোরিয়া ড্রেসিনা পাতা চাষ করে সাফল্য অর্জন করলেন এক চাষি। বেকারত্বে হতাশ না হয়ে পড়াশোনার পর চাষাবাদে মন দিয়েছিলেন এই চাষি। শোনালেন এই চাষ সম্পর্কিত নানান তথ্য। বেকারত্বের জীবন থেকে বেরিয়ে চাষবাসের আশ্রয়ে সাফল্য লাভ, এ এক অন্যরকম চাষির গল্প। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের জগৎপুর গ্রামের অমরেশ জানা পড়াশোনার পর কোনো চাকরি না পাওয়ায় কয়েক বছর আগে ছাগল চাষ করার পরিকল্পনা করেন, কিন্তু সেই চাষ তার কাছে লাভজনক জায়গায় না যাওয়ায় তার 6 বিঘা জমিতে পাতা চাষ শুরু করেন। জগৎপুর এবং রাজশহরে আমার এক ফার্ম আছে, কৃষি এগ্রিকালচার ফার্ম, বিনোদ স্মৃতি হর্টি এগ্রিকালচার ফার্ম। এটাতে আমি 2006 সাল থেকে শুরু করেছিলাম। প্রথমে গোটারি ছিল, গোটারিটাতে আমি লস খেলাম, সেটা তারপরে আমি অর্নামেন্টাল প্ল্যান্টস এসেছি। আমি এখানে কাজ করি ড্রেসিনা, এরিকা, চায়না পাম, বটল বাস, কামিনী, এইসব গাছের চাষবাস করি। তার মধ্যে আমার 4 বিঘাই আছে ভিক্টোরিয়া মানে ড্রেসিনা, আর সনব ইন্ডিয়া আছে প্রায় 10 কাঠার মতো। এই গত বছর আমি ফিনান্সিয়াল ইয়ারে আমি 4 বিঘা ভিক্টোরিয়া থেকে প্রায় 6 লাখ টাকা পেয়েছি। তার মধ্যে লেবার খরচের প্রায় 2 লাখ টাকা, আর আমার প্রায় নিজস্ব থেকেছে প্রায় 4 লাখ টাকার মতো। যদিও সামগ্রিকভাবে বললাম, এর সঙ্গে সনব ইন্ডিয়ারটা কিছু পরিমাণ ছিল, সে টাকাটাও এর সঙ্গে যুক্ত আছে। ভিক্টোরিয়া ড্রেসিনা 4 বিঘা জমিতে চাষ করেন এবং বাকি জমিতে সন অফ ইন্ডিয়া, এরিকা, বটল ব্রাশ, চায়না পাম্প চাষ করে থাকেন। মূলত ড্রেসিনা চাষের প্রতি অমলেশ বাবু গুরুত্ব দেন। গত বছর এই ড্রেসিনা চাষ করে তিনি 6 লক্ষ টাকা উপার্জন করেন। এই চারা লাগানোর, গাছ লাগানোর পদ্ধতি, এটা ফিনান্সিয়ালি প্রত্যেকে যদি করে ফিনান্সিয়ালি খুব ডেভেলপ করবে। আমি অনেকে এনকারেজ করব যেন এই চাষবাসটা করে। এর আগে হাতিয়াশুলিতে খড়গপুর আইটিতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানেও আমি এই গাছটা নিয়ে কিভাবে চাষ করলে মানুষের কল্যাণ সাধন হতে হবে বা উপকার হতে পারে সেখানে বলেছি। এই গাছটা প্রধানত ব্যবহৃত হয় ওই অর্নামেন্টের, বাড়ির উঠোন সাজাতে, তার বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, বউকে ইত্যাদি করতে এর পাতাগুলো ব্যবহার হয়। এই পাতাগুলোর এক একটা মূল্য হচ্ছে 1 টাকা থেকে কখনো কখনো 1 টাকা 30 পয়সা হয়ে যায়, গড় হচ্ছে 1 টাকা 10 এরকম থাকে। একটা গাছে সারা বছরে প্রায় 50টার মতো গাছ, 40 থেকে 50টার মতো পাতা দেয়। তার মানে 40 থেকে 50 টাকা আমি প্রতিটা গাছ পাচ্ছি। আর কাঠাতে আপনার 250 মতো চারা লাগবে, মানে 2.5 ডেসিমেলে যদি 1 কাঠা ধরা যায়, সেই অনুযায়ী কাঠাতে লেগে যাবে আপনার 250 মতো চারা, 250 থেকে 300 চারা। একটা চারার মূল্য হচ্ছে 30 টাকা, 25 থেকে 30 টাকা। এবছর এই চাষের লাভ আরো বাড়বে, এ ব্যাপারে আশাবাদী তিনি। কৃষি দপ্তর, হর্টিকালচার এবং IIT খড়গপুরে বেশ কিছু ট্রেনিং ও সহায়তা পেয়েছেন এই কৃষক। এই চাষ সম্পর্কে বেশ কিছু তথ্য জানালেন অমলেশ বাবু নিজেই। এই চাষের পদ্ধতি সম্পর্কে বলছি আর কি, এতে এবং সার ফার ইত্যাদি করতে, জমি তৈরি করতে কাঠা পিছু খরচ হয়ে যাবে আপনার আরও প্রায় 9-10 হাজার টাকা। তাহলে কাঠা পিছু খরচ হয়ে যাচ্ছে প্রায় 20,000 টাকার মতো। কিন্তু ওই কাঠা পিছু আমি পাবো প্রথম 3 মাস পরেই ওরা পাতা দেওয়া শুরু করবে। আমি প্রথম বছরে যদি 40 টাকা করে পাতা পাই, তাহলে 300 চারা থেকে আমি পাতা পাবো কত? কাঠা প্রতি চারা লাগে প্রায় 200 থেকে 250 থেকে 300। আর এই প্রতিটা চারা থেকে চারার দূরত্ব হচ্ছে 2 ফুট বাই 2 ফুট করে লাগানো হচ্ছে। আর চারাগুলো লাগানোর কিছুদিন পরে আমাদের একটা ছত্রাকনাশক কিছু ওষুধ দিয়ে দেওয়া হয় মাটিতে। মাটিটা তৈরি করার সময় আমরা কিছু সেই সময় করেছি গোর্দ মিক্সচার ব্যবহার করেছি। এই জন্য আমাদের কৃষি বিভাগের সহযোগিতা নিয়েছি। এখানে ব্লক হর্টিকালচার অফিসের সঙ্গেও আমরা যুক্ত। ওখানে ব্লক এবং ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার এবং ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসের যৌথ উদ্যোগে কাজটা করেছি। ওখানে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার এবং এগ্রিকালচার অফিসারও আমাদের সহযোগিতা করেছেন। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।